আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, গতদিন যে ক্লাসের যে রেকর্ড ভিডিওটা ওটা আপলোড করতে পারিনি। যেই ল্যাপটপ দিয়ে ক্লাস নিয়েছিলাম, ওটাতে লগ ইন করতে পারছি না। ওকে। টু ফ্যাক্টর দেয়া তো শিখনের এটাতে, যার কারণে আবার লগ ইন করতে পারছি না। তোমাদের এখানে মেসেজ দিয়েছি, আবারও দিয়ে কোড নিতে হবে, টু ফ্যাক্টর কোড নিয়ে দেন গত দিনের যে ভিডিওটা ওটা আপলোড করতে হবে। ওকে, আমরা আজকের আলোচনায় যাই। ওকে, যারা আছেন একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলুন। 15, বাকিরা 6, এরপর 3 sir. আর কেউ? হ্যাঁ, 9 পড়তেছে ছিলাম। 9 এর পর 28, 28 এখনো যায়নি। 2 থেকে 19-এর ভিতরে যারা আছেন একটু রেসপন্স করুন। ওকে, নিচে যারা আছেন Sir, 21. 20, 28, by 11. আর এটা 31 নাম্বার ক্লাস না? ও 30 নাম্বার কিন্তু 31 নাম্বারে আছে। তো অসুবিধা নেই, এটা কপি করে 31-এ দিয়ে দিচ্ছি। By 23. 23। By 11. ওকে, নিচে আর কেউ আছেন?
হ্যাঁ 41 আগের দিনও ছিলাম। গত ক্লাসেও ছিলাম। হ্যাঁ হ্যাঁ মানে দিয়ে দিতে হবে 30 নিয়ে পরে এটা কপি করে 31-এ দিয়ে দিচ্ছি। 43 44 বাই 19 ওকে আর কেউ? বাই 50 38, 51, 47. তো 46 ওকে আর কেউ বাকি পড়লেন? আর কেউ বাকি আছে অ্যাটেন্ডেন্স? বাকি থাকলে একসাথে কিন্তু 2টা ক্লাসে চলে যাবে অ্যাটেন্ডেন্স। হ্যাঁ একটু খেয়াল করে দিয়ে দিয়েন। চ্যাটে অনেকজন লিখছে, ওগুলো দেওয়া হয়েছে। হ্যাঁ চ্যাট থেকে দিলাম 51, 38, 47। ওকে গত ক্লাসের ডিসকাশন থেকে কারো কোনো কোশ্চেন, কনফিউশন? আচ্ছা মূলত ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট যেটা, এটার আলোচনাটা গতদিন হওয়ার কথা ছিল কিন্তু আমার খেয়াল ছিল না যে বিয়ের আলোচনা হয়নি। এই জন্য উইকনেসে আলোচনায় চলে গিয়েছিলাম, যেটা আহ, বিষয় বা যেটা করা যেতে পারে টেস্টিং এর সময়। অনেক সময় এরকম আচ্ছা না একবার ডিসকাশনই করি যে কেন বিয়ের আলোচনা দরকার এবং কি কি আমরা আজকে জানবো। অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের ক্লায়েন্ট অনেক সময় নিজেই এই অ্যাসেসমেন্ট পর্যন্ত সীমাবদ্ধ থাকতে বলতে পারে। আমরা নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম হ্যাকিং এর সময়ও বলেছিলাম না যে আমার অ্যাসেসমেন্টের কাজ করবে। উম, মানে হচ্ছে শুধু স্ক্যানার রান করা। কিছু ক্ষেত্রে ক্লায়েন্ট আমাদেরকে ভেরিফাই করার কথাও বলতে পারে। ভেরিফাই যখন বলছে এই অংশটা হচ্ছে কিন্তু ম্যানুয়াল টেস্টিং। ভেরিফাই কি আপনি চোখে দেখে ভেরিফাই করবেন যে হ্যাঁ আউটপুট এসেছে? না, সেটা এনাফ না। আমরা যে অ্যাসেসমেন্ট করছি, অ্যাসেসমেন্ট করে যে ভ্যালু পাচ্ছি সেটাকে ম্যানুয়ালি টেস্ট করে ভেরিফাই করার দরকার পড়ে। তো ভিএটা এর জন্য দরকার। আরেকটা বড় রিজন হলো আমাদের টেস্টিং এর এফিসিয়েন্সিটা বাড়ানোর জন্য অ্যাসেসমেন্টটা দরকার। ঘটনা যেটা ঘটে, আমরা যখন টেস্টিং করতে যাই মোস্ট অফ দ্য টাইমেই আসলে যেটা দেখা যায় টাইম প্লাস বাজেট
এই জিনিস কখনোই আমি দেখিনি পর্যাপ্ত থাকতে। হয় টাইম কম, আর না হয় কারো বাজেট কম, আর কারো কোনো দুইটার একটাও নেই। হুম, পারলে ফ্রি খাটায় নেয় এরকম মাইন্ডসেট। তো যেটা হচ্ছে, এখন সে টাকা দিচ্ছে কম, তার সময়ও দিচ্ছে কম। যে কাজ, যে একটা অ্যাপ্লিকেশন আপনার মনে হচ্ছে যে বিরাট বড় অ্যাপ্লিকেশন, অন্তত 15 দিন লাগবে টেস্ট করতে, হুম, বা ম্যানুয়ালি ভালো মতো টেস্ট করতে গেলে 1 মাসের দরকার, সেও বলছে যে 3 দিনে ডেলিভারি দাও, বা টেনে টুনে 5 থেকে 6 দিন সময় দিচ্ছে। হ্যাঁ, 1 মাসের কাজ 1 সপ্তাহে যদি করতে দেন, দেখা যাচ্ছে যে আপনি পর্যাপ্ত সময় পাচ্ছেন না। আচ্ছা, সাউন্ড কি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার। ওকে। আচ্ছা, যেটা বলছিলাম, টাইম আর বাজেটের অলওয়েজ কি বলে প্রবলেম, তাদের টাকা পয়সা থাকে না। তো আমি ম্যানুয়ালি টেস্ট করে সব উম, দেখা সম্ভব না। হ্যাঁ, তো এই জায়গাতে অটোমেটেড স্ক্যানার দিয়ে অ্যাসেসমেন্টটা প্যারালালি রান করে রাখলে যেটা হয়, যে সেও কিছু উইকনেস খুঁজে বের করতে থাকুক, আমিও কিছু উইকনেস খুঁজে বের করতে থাকি। হুম, দুইটা মিলিয়ে আমাদের আলোচনাটা কি হয়, কাজটা রিসেট হয়। আবার আরেকটা যেটা হয়, যে আমরা অনেক সময় বাগ ওভারলুক করে যেতে পারি, বা হয়তো আমি এটা টেস্ট করিনি, আমার মাথায় খেলেনি। তার বড় একটা রিজন হলো, গতদিন ওই পোর্টসুইগারের ল্যাব দেখালাম না আপনাদের, ওখানে কত ধরনের উইকনেসের আলোচনা করে, তাই না? আজকে আরেকটা নিয়ে দেখাই। এটা ল্যাব না, এটা হচ্ছে এই যে বাকক্রাউড, হ্যাকারনের মতো একটা প্ল্যাটফর্ম। ওদের নিজস্ব vulnerability রেটিং এর ট্যাক্সোনমি আছে। ওরা এই এলজিবিটিকিউ সাপোর্টার, সব জায়গাতেই প্রাইড ফ্ল্যাগ দিয়ে রাখে, হোয়াট এভার। তো উম, বিষয় যেটা হচ্ছে, ওদের আমরা সিবিএসএস স্কোরিং এ পড়েছিলাম না, যে স্কোর যার বেশি সে সবচেয়ে বেশি ক্রিটিক্যাল, 9-এর উপরে গেলে মোস্ট ক্রিটিক্যাল। তো ওরা এটাকে সংখ্যা দিয়ে বলে না, বলে P1 থেকে P5, P1 P2 P3 P4 P5। P1 মানে হচ্ছে মোস্ট ক্রিটিক্যাল। যাই হোক, এটা ওদের ট্যাক্সোনমি। তো যেটা দেখানোর জন্য আসা, সেটা হচ্ছে যে অনেক ধরনের উইকনেস হয়। হ্যাঁ, যেমন পাসওয়ার্ডের ভিতরে বা এক্সেসেস, স্টোরের ভিতরে কি ধরনের কাজ আমরা করতে পারছি, হুম, কি কি ধরনের এফেক্টেড হচ্ছে, কি ভেরিয়েন্ট হচ্ছে, অনেক ধরনের ভালনারেবিলিটি হয়ে থাকে। যে বিভিন্ন ক্যাটাগরি উইকনেস হয়, তার বিভিন্ন ভেরিয়েশন হয়। হ্যাঁ, তা অনেক, এমনিতে আমরা শিখতে শিখতে একটা সময় অভিজ্ঞতা হলে এগুলোর অনেক কিছু আমাদের কভার হবে, অনেক কিছু নিয়ে ভালো জানাশোনা থাকবে। কিন্তু অনেক সময় আমরা, যেটা হয়, এক্সপিরিয়েন্স টেস্ট, আর সেও হয়তো মাঝে মধ্যে কিছু জিনিস ওভারলুক করে দিতে পারে, বা তার নলেজে নাও থাকতে পারে। অটোমেটেড টুলসগুলো যে কাজটা করে, এখানে একটা অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করে। হ্যাঁ, আপনার হয়ে অ্যাসেস করতে থাকবে, কোনো পটেনশিয়াল উইকনেস বা কিছু পেলে, কোনো উইকনেস পেলে সেটার একটা আইডিয়া দিবে যে এখানে আদার্স কোনো উইকনেস আছে, এক্সিস্ট করে। ওকে। আচ্ছা, তবে তাই বলে একটা যেটা বিষয়, এটাও বলে রাখা দরকার, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। ডিপেন্ডেন্ট অটোমেটেড স্ক্যানার উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। অনেক মানুষজন আছে, অনেক ইন্ডিয়ানদের এরকম গল্প শুনেছিলাম, টুইটার বা লিঙ্কডইনে দেখি মাঝে মধ্যে পোস্ট করে মানুষজন। তারা কি করে, সারাদিন বসে বসে অটোমেটেড স্ক্যানার রান করে, স্ক্যান করে যে আউটপুট আসে, হ্যাঁ, সরাসরি স্ক্যানারের রেজাল্ট নিয়ে বাগ বাউন্টি প্রোগ্রামে দিয়ে বলতে থাকে, দাও এবার বাউন্টি দাও। এখন সিম্পল হিসাব, আপনারা সিস্টেম হ্যাকিং এর এক্সাম দিয়েছেন, আপনারা এটা রিয়েলাইজ করতে পারবেন এক্সাম্পলটা। যদি কেউ এখন শুধু এন ম্যাপের স্ক্যান করে পোর্টের তথ্য দেখায়, এবং দেখে বলে যে আমাকে
তোমার উইকনেস খুঁজে পেয়েছি, দাও আমাকে $500 বাউন্টি দাও। হ্যাঁ, আপনার নিজেরও মন চাবে যে তাকে ধরে একটু উত্তম মধ্যম দিয়ে দিই। কারণ কি? কারণ আপনি খুব ভালো করে জানেন শুধু এই বেসিক তথ্য দিয়ে কিছু প্রুফ হয় না, তাই না? শুধু রেজাল্ট দিয়ে কিছু প্রুফ হয় না। তো ঘটনা যেটা, এই যে অটোমেটেড স্ক্যানার গুলো, হ্যাঁ, তার উপর কেন ডিপেন্ডেন্ট হব না? কারণ অনেক সময় সেরকম বেসিক লেভেলের উইকনেস বা ইনফরমেশন দেখাতে পারে, বেসিক বাগ ইনফো দেখাতে পারে, কোনো কোনো সময় ফলস পজিটিভও জেনারেট করতে পারে। ফলস পজিটিভ জিনিসটা কেমন? তো এখানে অ্যাকচুয়ালি উইকনেস নাই, সে আউটপুটে দেখাচ্ছে এটা উইকনেস আছে। সে দেখাচ্ছে উইকনেস আছে, কিন্তু বাস্তবে উইকনেস এক্সিস্ট করে না। এই জায়গাগুলোতে আমাদের ম্যানুয়াল ভেরিফিকেশন দরকার। আবার অনেক সময় এই ধরনের অটোমেটেড স্ক্যানার গুলো যে কাজ করে, নির্দিষ্ট প্যাটার্ন বা সিকোয়েন্স দিয়ে স্ক্যান করে, হ্যাঁ, একটা সিকোয়েন্স মেনটেন করে, কিন্তু এই সিস্টেমে অনেক সময় উইকনেস নাও পাওয়া যেতে পারে। তো ওই জায়গাতে ম্যানুয়ালি চেষ্টা করাটা দরকার। ম্যানুয়াল টেস্টিং এ অনেক সময় উইকনেস ধরা পড়ে, যেটা অটোমেটেড স্ক্যানার ধরতে পারে না বা বুঝতে পারে না। আবার অনেক সাইট আছে, তারা কি করে, আমরা যে সাইট, আমরা এনুমারেশনে ডিরেক্টরি ব্রুট ফোর্স দেখেছিলাম না? হ্যাঁ, ব্রুট ফোর্স ছাড়া আরেকটা টেকনিক আছে ডিরেক্টরি বের করা, সেটা হচ্ছে ক্রল। এই ক্রল, যখন অটোমেটেড স্ক্যানারগুলো ক্রল করে এই অ্যাপ্লিকেশনটার ইন্ড পয়েন্ট অর্থাৎ ডিরেক্টরি প্যারামিটার এগুলো ডিসকভারির চেষ্টা করে। অনেক অ্যাপ্লিকেশন আছে এমনভাবে তৈরি করা যে অটোমেটেড স্ক্যানার যখন রিকোয়েস্ট পাঠাবে তাকে একটা ফেক রিপ্লাই দিবে। হুম, তাতে কি হয়, স্ক্যানার একটা ইনফিনাইট ক্রলিং এ পড়ে যায়, মানে সে শুধু ক্রলই করে যাচ্ছে, হাতড়েই বেড়াচ্ছে অ্যাপ্লিকেশন। ইনফিনাইট টাইম ধরে শুধু অ্যাপ্লিকেশন হাতড়ে বেড়াবে, কোনোদিন আর মূল অ্যাপ্লিকেশন ধরতে পারবে না। হুম, তো এই টাইপের মেকানিজমও থাকতে পারে, করতে পারে। তো বিভিন্ন রকম লিমিটেশন আছে। এজন্য অটোমেটেড স্ক্যানারের উপরে শুধু ডিপেন্ডেন্ট থাকা যাবে না। ওকে, ম্যানুয়াল টেস্টিংটাও আমাদের ভালো করে বুঝতে হবে। যেমন গত দিনও দেখাচ্ছিলাম যে আমাদের এক্সেসেস ইনজেকশন নিয়ে ম্যানুয়ালি কিভাবে ট্রাই করতে পারি, চিন্তা করতে পারি, এই টেকনিক গুলো নিয়ে কথা বলছিলাম। তো আচ্ছা, আজকে কি কি দেখবো আমরা? ভিএ করার টুলস নিয়ে দেখবো, অটোমেটেড অ্যাসেসমেন্টের টুলস নিয়ে দেখবো। আর এরপর বিরাট একটা সময় আমরা দিব বার্ব সুইটের উপরে। ওকে, বার্ব সুইটটা মূলত আমাদের ম্যানুয়াল টেস্টিং এর জন্য চমৎকার ভাবে হেল্প করে থাকে। ওকে, ভিএ টুলসটা রান করা খুবই সহজ। আপনাদের নেসাসের কথা মনে থাকার কথা। নেসাসে কি হয়, একদমই সহজ, জাস্ট টার্গেট দিব, সিলেক্ট করবো, সে একাই স্ক্যান করে করে আমাকে ইনফরমেশন দেখাতে থাকবে, রেজাল্ট দেখাতে থাকবে। ওই পার্টটা সহজ, ওটা ইজিলি করা যায়। ওকে, তো নেক্সাসও কি অটোমেটেড স্ক্যান? হ্যাঁ, ওটাও অটোমেটেড স্ক্যান না? নেসাস, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ও অটোমেটেড স্ক্যানের কাজ করে, বা vulnerability অ্যাসেসমেন্ট যেটা আমরা বলছি ওটা করে থাকে। ওকে, তো এই যে অটোমেটেড স্ক্যান করব, vulnerability ওয়েবের অ্যাসেসমেন্টের যে কাজ করব, এখানেও কিছু কমার্শিয়াল টুলস আছে, কিছু ফ্রি টুলস আছে। তো ক্লাসে যেটা আপনারা অ্যাকচুয়ালি ইউজ করে কাজ করতে পারবেন, এরকম একটা ফ্রি টুলস দেখাই। আর যদি আপনার ক্লায়েন্ট আপনাকে কমার্শিয়াল টুলস প্রোভাইড করে, এটা ক্লায়েন্ট অথবা আপনার অফিস থেকে, যেমন আমাদের কাজের ক্ষেত্রে যেটা হয়, আমাদের অফিস থেকেই এই কমার্শিয়াল টুলসগুলো প্রোভাইড করে, যেটা কাজের জন্য দরকার সেটা আমাদেরই
অফিসের নিজস্ব পারচেস করা লাইসেন্স দিয়ে আমরা কাজ করে থাকি। ওটা নট বিগ ডিশ। যখন আপনি পার্সোনালি কাজ করছেন না তখন তো আপনার পক্ষে এরকম 7-8 হাজার ডলার খরচ করে পারচেস করা সম্ভব না, তখন আরেক বিপত্তি। যাই হোক, তো ফ্রি অল্টারনেটিভ যেগুলো দিয়ে ভালো কাজ করা সম্ভব সেটা নিয়ে দেখাই। এবং মোস্ট অফ দ্য এন্টারপ্রাইজ এই সকল টুলসের মেকানিজম প্রায় সেম। জাস্ট টার্গেট সেট করা এবং সে একাই বাকি কাজগুলো করে দেয়। আমরা নেক্সাসে যেরকম দেখেছি যে আমাদের মূল কাজটাই ছিল টার্গেট সেট করা এবং কি কি স্ক্যান দিবে জাস্ট অপশন সিলেক্ট করে করে দেয় যে ABCD এরকম এরকম স্ক্যান করবে, সিম্পল। সে একাই বাকি কাজগুলো করে ফেলে। ওকে, তো এখানেও আমাদের দরকার পড়বে স্যাপ। ওকে, অসব্যাপ। কালি লিনাক্স যারা ব্যবহার করছেন, কালি লিনাক্সে যে এডিশন আছে দেখুন সেখানে এটা জ্যাপটা আগে থেকে প্রি ইনস্টল আছে কিনা। আগের যে এডিশন গুলো ছিল কালি লিনাক্সে সেখানে জ্যাপ প্রি ইনস্টলড আসতো, আগে থেকে ইনস্টল করা আসতো। কিন্তু এখন প্রি ইনস্টলড আসে না। যদি প্রি ইনস্টল না আসে সেক্ষেত্রে যেটা করা যায় বা করতে পারেন তা হলো আবার জ্যাপকে চাইলে উইন্ডোজেও সেট আপ করতে পারেন। ওকে, ওই লিনাক্সের ইনস্টলার ফাইল দেবে, এসএইচ ফাইল জ্যাপে। এটা ডাউনলোড দিবেন, আপনার unix.sh ফাইল রান হবে, শেল ফাইল। জাস্ট sudo./sh ফাইল রান করবেন, হয়ে যাবে। যদি উইন্ডোজে দিতে চান উইন্ডোজের জন্য exe ফাইল ডাউনলোড করবেন, সেটা। নেসাস যেরকম ব্রাউজার বেসড ছিল, ব্রাউজারে গিয়ে নেসাসকে অপারেট করতে হতো, রান করতে হতো। জ্যাপ সেরকম না, জ্যাপ নিজেই একটা স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশন আকারে রান করে থাকে, যেমন এটা এখানে দেখতে পাচ্ছেন। ওকে, আচ্ছা, ফার্স্ট একটা পপ আপ দিয়ে জিজ্ঞাসা করছে যে আমি যে কাজগুলো করব এটাকে একটা ফাইল আকারে সেভ করে রাখতে চাই কিনা। কারণ যেহেতু অটোমেটেড স্ক্যান করব, যদি কাজের শেষ মাঝখানে আমি পজ করে দিতে চাই বা পরে সেম স্টেজ থেকে সেম অবস্থা থেকে আবার কাজ কন্টিনিউ করতে চাই, আমি এই সেভ করা ফাইল থেকে নিয়ে কাজটা করতে পারবো। ওকে, এখানে আমরা ইয়েস দিতে পারি, অথবা আমি এখানে আপাতত নো দিলাম যে না, আমি আসলে কাজ করব ঠিকই কিন্তু এই সেশনটাকে পারসিস্ট করে রাখতে চাচ্ছি না। স্টার্ট দিলাম, চলে আসলো। ফার্স্টে এটা এটা পপ আপটা কেটে দিই, হ্যাঁ, এটা নিয়ে পরে কথা বলছি। ওকে, জ্যাপের ইউজেসটা একদমই একদমই সহজ, খুব সহজ। এই যে অটোমেটেড স্ক্যান, যাব আমাদের টার্গেট অ্যাড্রেস যেটা, মনে করুন টেস্ট php.com, সিম্পলি এটা দিয়ে রান করব। এই যে অ্যাটাক বাটন ক্লিক করলাম আর সে স্ক্যান করা শুরু করে দিল। ফার্স্টে সে দেখুন যে স্পাইডারিং এর কাজ করছে, স্পাইডার ট্যাব। স্পাইডার করলে কি হয় যে বামে সাইটস না, দেখুন আমি যদি যাই, সে এই যে আমার যে টার্গেট, হ্যাঁ, তার যে পেজ গুলো আছে, যে ডিরেক্টরি গুলো আছে সেগুলো ডিসকভারি করে করে অ্যাপ্লিকেশনের একটা ম্যাপ তৈরি করছে, অ্যাপ্লিকেশনে কোথায় কি আছে। ওকে, যেখানে টেস্ট কেসিতে এই কাজটা চালাচ্ছে স্পাইডার। স্পাইডারের পরে দেখুন যে অ্যাক্টিভ স্ক্যান মডিউল যেটা আছে সেটা স্টার্ট হলো। এবার সে স্ক্যান করা শুরু করেছে, অটোমেটেড স্ক্যান। আমরা 2 মিনিট একটু দেখি স্ক্যান হোক, এরপরে যাতে ইস্যুগুলো আসবে সেটা নিয়ে আলোচনা করছে। ওকে, এটা 1-2% স্ক্যান করে শেষ করুক আগে।
আচ্ছা, আশা করি বেশ কিছু ইস্যু সে পাবে। এই যে অ্যালার্টস যে সেকশনটা, এখানে মূলত সে যা যা ইস্যু, উইকনেস খুঁজে পাচ্ছে বা পেয়েছে, এটা তথ্য দেখাবে। হুম, তো নেসাস যেরকম আমাদের একটা ইস্যুর ডেসক্রিপশন দিত, রেফারেন্স দিত, হ্যাঁ, একটা আইডিয়া নেওয়ার জন্য যে ইস্যুটা আসলে কি, কি কি কাজ হবে। তো এখানে 4টা ক্যাটাগরি সে মূলত করে থাকে। রেড ফ্ল্যাগে একদম নিচে বাম দিকে হয়তো দেখতে পাচ্ছেন রেড ফ্ল্যাগ দেয়া, হ্যাঁ, আমার মাউসটা যেখানে নাড়াচাড়া করছে। রেড, অরেঞ্জ ফ্ল্যাগ হচ্ছে মিডিয়াম প্রায়োরিটি অ্যালার্টস বোঝাচ্ছে, হ্যাঁ, আপনি মাউস এখানে নিলেও শো করবে। তো মনে করুন এখানে সিএসপি এর কথা বলছে, কন্টেন্ট সিকিউরিটি পলিসি, এই পেজে সিএসপি নাই, যদি ক্লিক করেন এইখানে প্রবলেমটার একটা ডেসক্রিপশন তারা বলছে, এটা কি প্রবলেমটা আসলে কি, এটার জন্য কিছু পসিবল সলিউশন তারা বলছে, অটোমেটেড টুলসই কিছু বলে দিচ্ছে। এটাও একটু খেয়াল করা দরকার। প্রবলেম হয়েছে, আমি প্রায় সময় বলি এগুলো খেয়াল করা দরকার, কিন্তু অনেকেই খেয়াল করে না বা দেখতে চায় না, করতে চায় না। ওকে, তো প্রবলেম যেটা হয় যে ক্লায়েন্ট মাঝে মধ্যে এইদার রিপোর্টে, তো এই টাইপের কিছু লেখা, আমি রিপোর্ট রাইটিং নিয়েও একটা ক্লাসে আলোচনা করব। আহ, তখন দেখবেন যে রিপোর্ট রাইটিং এ আমাদের বলে দিতে হচ্ছে কোনো একটা পসিবল সলিউশন, যদিও উইকনেসের সলিউশন একটা হাতে কলমে সলিউশন করে দেওয়ার দায়িত্বটা আমাদের না। তার যে ইস্যু হচ্ছে, তার যে একটা বাগ ধরা পড়েছে, এটা সলভ করার দায়িত্বটা আমাদের না। তবে আমরা কিছু রেমেডিয়েশনের জন্য আহ তাকে পরামর্শ দিতে পারি যে তুমি এইটা এটা ঠিক করো, এটা এটার ইস্যুগুলো ফিক্স করো। Okay, আচ্ছা, তো জ্যাপের আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো যে এই যে সে উইকনেসটার কথা বলছে, এটা তো সে একদম জিরো থেকে, হাওয়া থেকে এসে বলছে না বা বলতে পারে না। তো কি রিকোয়েস্ট সে পাঠিয়েছিল, কি এইচটিটিপি রিকোয়েস্ট সে পাঠিয়েছিল এবং তার বিপরীতে কি রেসপন্স এসেছে, হ্যাঁ, সেই রেসপন্সের কোথায় সে হাইলাইটও করে দেয় যে আমি রেসপন্সের এই এই লাইনগুলো দেখে আমার মনে হয়েছে যে এখানে সিএসপি অ্যাড করা নেই, কন্টেন্ট সিকিউরিটি পলিসি অ্যাড করা নেই, সেটাও হাইলাইট করে এখানে দেয়া থাকে। এবং এটা দরকার, আপনার ক্লায়েন্টকে যখন রিপোর্ট করবেন বা জানাবেন, অনেক সময় রিপোর্ট পরে ক্লায়েন্ট আপনার সাথে কথা বলার সময় এটার মিটিং অথবা ফেস টু ফেস, অনলাইন বা মিটিং করে জিজ্ঞাসা করতে পারে যে এই যে উইকনেসটা পেয়েছি বা পাচ্ছ, এটার পসিবল সলিউশন কি, রেমেডিয়েশন কি বা প্রুফ কি, হ্যাঁ, তখন এই জ্যাপের ইনফরমেশন গুলো আপনার জন্য হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে। ওকে, লোকাল হোস্ট 8080 জাস্ট লোকাল হোস্টের 8080 নাম্বার পোর্টকে রেফার করছে। কি কনটেক্সটে বলছেন আর একটু বলা লাগবে। আচ্ছা, তো এটা গেল জ্যাপের কথা। জ্যাপের আরেকটা বিষয় হচ্ছে মার্কেট প্লেসটা, অ্যাড অনস, যেটা যেটা করা যায় বা করা যেতে পারে, সেটা হলো যদি অলরেডি ওর ভিতরে বিভিন্ন প্লাগইনস আছে, আমার অ্যাপ্লিকেশন টেস্টিং এর বিভিন্ন প্লাগইনস এখানে সেট আপ করা, যদি কোনোটা আপডেট, যেটা অলরেডি সেট আপ করা আপডেট করতে চাই, অথবা এক্সট্রা কোনো টেস্টিং, যেমন এখানে অ্যাক্টিভ স্ক্যানার রুলস এর আরো কতগুলো রুলস এখানে আছে প্লাগইন, জাস্ট সিলেক্ট দিয়ে ইনস্টল দিলে সে আমাকে সিলেক্ট করে নেবে। ওকে, যে প্লাগইন আর কি কি আরো কিছু রুলস
সেট আপ করে নেব। অর্থাৎ টুলসের আমি আরো এক্সটেন্ড করছি, টুলসের ক্যাপাসিটিটা আরো বাড়িয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, সেটা হলো জ্যাপের কথা। ইজি, জ্যাপ দিয়ে ম্যানুয়াল টেস্টিং যেটা আছে সেটাও করা সম্ভব, তবে ওর ইন্টারফেসটা আমার কাছে একটু কি বলে অপরিচিত লাগে, একটু কঠিন লাগে। এমনিতে ওরা আরো কিছু টুলস আছে, যেমন স্পাইডার, যেটা অ্যাজাক্স স্পাইডার, বা এটা যদি আপনি কোনো সাইট ক্রল করতে চান, যে আমার ডিরেক্টরি ব্রুট ফোর্স না, বরং ক্রল করে করে অ্যাসেট ডিসকভারির কাজটা করবে, ঠিক আছে, সেক্ষেত্রে স্পাইডারটা ব্যবহার করতে পারেন। বার্ব সুইট নামে যে একটা টুলস আছে ম্যানুয়াল টেস্টিং এর, ওর প্রো এডিশন যেটা প্রফেশনাল, সেইখানে হচ্ছে ক্রলের সাপোর্টটা দেয়, ফ্রিতে ক্রল করার অপশনটা নেই। তো সেক্ষেত্রে আপনি দুইটার কম্বিনেশনে ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে আপনার বার্ব সুইট দিয়ে ম্যানুয়াল টেস্টিং, আর অটোমেটেড স্ক্যানের জন্য ওয়াস্প জ্যাপ। ওকে, তো স্টার্টিং পয়েন্টে যেটা মনে করুন আমার উদ্দেশ্য হচ্ছে টেস্ট পিএইচপি ডট ওয়েব ডট কম, এটাকে স্পাইডারিং বা ক্রল করব, দিয়ে স্টার্ট স্ক্যান দিলে কি হবে, এর উপরে স্পাইডারিং এর কাজটা সে করতে থাকবে, চালাতে থাকবে। ওকে, আচ্ছা, লিঙ্কের কি একটা ইস্যু বলছেন, বোধগম্য না, তারও বড়টা আমাদের ক্লাসের আলোচ্য বিষয় না। ঠিক আছে, আপাতত ডিসকাশনে যাবো না, ক্লাসে পরে যদি সময় পাই ওটা নিয়ে কথা বলবো। স্যার, বাগ বাউন্টি ক্ষেত্রে আমরা কি কোনো প্রক্সি বা বিপিএস ইউজ করব? কারণ যদি অটোমেটেড স্ক্যানার ইউজ করি তাহলে কি আইপি ব্লক হওয়ার কোনো সম্ভাবনা আছে? বাগ হান্টিং এর কেউ কেউ আছে, তাদের পলিসিতে ডাইরেক্টলি বলে দেয় যে কোনো অটোমেটেড স্ক্যান রান করা যাবে না। হ্যাঁ, যারা এরকম বলে দেয় তারা অটোমেটেড স্ক্যান প্রোহিবিট করার মতো বিভিন্ন মেকানিজম রেখে দেয়। দেখা যাচ্ছে যে ফায়ারওয়াল থাকে, মনে করুন বারবার রিপিটেডলি আপনি ভিপিএস দিয়েও, আপনি প্রক্সি বা ভিপিএস দিয়েও যদি রিকোয়েস্ট পাঠান, সেটাও ডিটেক্ট করে ফেলবে, করে দেখা যাচ্ছে আপনার ব্লক করে দিচ্ছে। বা একটু আগে যেমন ইনফিনাইট ক্রলের কথা বললাম, ওটা দিলে কি হয়, যে আপনার স্ক্যানার অ্যাপ্লিকেশনকেই এমন ভাবে বোকা বানাবে যে স্ক্যান সে যে কি হচ্ছে ইনফিনাইট অ্যামাউন্ট ধরে এক জায়গায় আটকে থাকবে, এক জায়গায় কাজ করতে থাকবে। ওকে, যারা প্রহিবিট করে দেয় তাদের ওই টার্গেটে অটোমেটেড স্ক্যান রান করা যাবে না। ওকে, তাদের ম্যানুয়াল টেস্টিং এ করতে হবে, এবং অটোমেটেড স্ক্যান করেও আপনি খুব বেশি সেখানে কিছু পাবেন না। কারণ হলো এই যে বাগ হান্টিং প্ল্যাটফর্মে সে যে তাদের টার্গেটের তথ্য দিচ্ছে, তার প্রতিষ্ঠানের তথ্য দিচ্ছে, দেওয়ার আগে তাদের ইন্টারনাল সিকিউরিটি টিম থাকে। হ্যাঁ, দেখা যাচ্ছে এখানে বলার আগে অন্তত 2-3 বার তারা নিজেরাই বিভিন্ন রকমের অটোমেটেড টুলস দিয়ে বা নিজেরাই বিভিন্ন ম্যানুয়াল টেস্টিং করে অলরেডি দেখেছে তাদের অ্যাপ্লিকেশনে কোথায় কি দুর্বলতা আছে, কি ইস্যু আছে। ওকে, তো আপনি অটোমেটেড স্ক্যান করেও আদৌ দেখা যাবে কোনো উইকনেস হয়তো পাচ্ছেন না। ওকে, বাগ হান্টিং এর ক্ষেত্রে অটোমেটেড স্ক্যানারের আউটপুট দিয়ে বাগ হওয়ার সম্ভাবনা কম। তবে মার্কেট প্লেসে কাজ বা জবের ক্ষেত্রে, যেটা আমাদের যেরকম হয় প্রজেক্ট, তো এইগুলোর ক্ষেত্রে অটোমেটেড স্ক্যানার একটা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে বেশি। বাগ হান্টিং এর ক্ষেত্রে ও এফিশিয়েন্ট হয় না। বাগ হান্টিং এর ক্ষেত্রে ম্যানুয়াল অ্যাপ্রোচটাই বেশি আমাদের কি বলে সুইটেবল হয়ে থাকে। আচ্ছা, তো জ্যাপে যেটা বলছিলাম, জ্যাপের প্রসেসটা একদমই সহজ, স্টপ করে দিই, আমি আর স্ক্যান রান করতে চাচ্ছি না। ঘটনা যেটা হয়, জ্যাপে আমি ওয়ার্ডপ্রেস সাইটও স্ক্যান করতে পারি, তবে ওয়ার্ডপ্রেসের জন্য আরেকটা ডেডিকেটেড স্ক্যানার আছে, এবং এবং যথেষ্ট ভালো একটা স্ক্যানার, নাম হচ্ছে
পি স্ক্যান। হ্যাঁ, আর এখানে সেট আপ আছে কি? হ্যাঁ, সেট আপ আছে। কালি লিনাক্সেও খুব সম্ভবত ডব্লিউপি স্ক্যান সেট আপ থাকার কথা, আগে থেকেই প্রি ইনস্টলড আসে বলে জানি। তারপরও যদি ডব্লিউপি স্ক্যান আপনার না দেখায়, সেক্ষেত্রে কমান্ড দিতে পারেন জেএম ইনস্টল ডব্লিউপি স্ক্যান। ওকে, এটা দিলে ডব্লিউপি স্ক্যানটা ইনস্টল হয়ে যাবে আপনার লিনাক্স বা প্যারোটে। ওকে, তো ডব্লিউপি স্ক্যানের সুবিধা হলো হাইফেন হাইফেন ইউআরএল, মনে করুন http শিক্ষণ.com যদি আমরা দেই, https, ও হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য ডেডিকেটেড টুলস। 403 নট ফাউন্ড দেখাচ্ছে শিক্ষণ.com। আচ্ছা, এই শিক্ষণে সম্ভবত কোনো ফায়ারওয়াল বা কিছু একটা রেখেছে, বা অথবা আমি ইউআরএল ভুল দিচ্ছি। যাই হোক, ও যেটা করতে পারে, ওয়ার্ডপ্রেসের অনেক ভালো ভালো ইনফরমেশন সে খুঁজে বের করতে পারে। ওয়ার্ডপ্রেসে যে থিম হয়, যে প্লাগইন হয়, হ্যাঁ, এবং ওয়ার্ডপ্রেস নিজে তো একটা অ্যাপ্লিকেশন, একটা সফটওয়্যার, তার বিভিন্ন কি বলে দুর্বলতার জায়গা আছে, প্রোগ্রাম এক্সপ্লয়েট, সিভি, এই টাইপের ইনফরমেশন থাকতে পারে। ডব্লিউপি স্ক্যান এই জাতীয় জিনিসগুলো খুব চমৎকার ভাবে আপনাকে খুঁজে বের করে দেখাবে, এবং একদমই সিম্পল। হ্যাঁ, হাইফেন ইউআরএল দিলে, আর ওর অবশ্য আরো বেশ কতগুলো অপশন আছে। আমরা যদি দিই ডব্লিউপি স্ক্যান হাইফেন এইচ, আরো বেশ কতগুলো, যেমন ইউজার এনুমারেশনের আমরা বলতে পারি এই যে হাইফেন ই এনুমারেট। হ্যাঁ, এটা দিলে সে হচ্ছে প্লাগ ইন, ইউজার নেম, এই টাইপের জিনিসপত্র এনুমারেট করে নিয়ে আসবে। স্ক্যান করবে না, ফোকাস থাকবে এনুমারেশনের দিকে। আচ্ছা, সম্ভবত আমাদের এখানে ওয়ার্ডপ্রেস নাই। ওয়ার্ডপ্রেস যদি থাকতো তখন দেখাতো কেমন। আচ্ছা, এই যে ডব্লিউপি স্ক্যানে রান করলে সেই যে মনে করুন যে যে ভুলনারেবিলিটি আইডেন্টিফাই, টার্মিনাল বেস, তো সে টার্মিনালে আউটপুট দেখাবে যে অমুক প্লাগইন রান হচ্ছে, বা অমুক ইস্যুর জন্য এই যে স্প্যাম ভুলনারেবিলিটি দেখা দিচ্ছে, এই ভার্সন রান হচ্ছে, এই ধরনের প্লাগইনস রান হচ্ছে। ওকে, সে মাল্টিপল জিনিসপত্রের তথ্য দেখাতে পারে। খুবই চমৎকার একটা টুলস, এবং আমিও কাজের ক্ষেত্রে ওর পারফরমেন্স ভালো পেয়েছি। ওটা আউটপুট দেয়, ভালো পারফরমেন্স শো করতে পারে। আচ্ছা, অনেকেই আছে ক্র্যাক টুলস বা এগুলো ব্যবহার করে থাকে বা করার চিন্তা করে, কিন্তু প্রবলেম হলো আহ, প্রথমত ক্র্যাক টুলস ব্যবহার, মানে অটোমেটেড স্ক্যানার, কেউ কেউ আছে বার্ব সুইটে ক্র্যাক বা এগুলো ব্যবহার করে। হ্যাঁ, ম্যালওয়্যার হওয়ার ঝুঁকি যেমন আছে, আবার আরো বড় প্রবলেম হচ্ছে যে মনে করুন টুলস, ক্র্যাক টুলস সেট আপ দিয়েছেন, ওই সেট আপ দিলে প্রথম পেজটা আসবে, খুব সুন্দর দেখাবে, খুশিতে আত্মহারা হয়ে যাবেন যে হ্যাঁ আমার তো সেট আপ হয়ে গেছে, আর টেনশন কি। তো প্রবলেম হয় কাজ করতে গেলে, হ্যাঁ, কাজের সময় দেখা যায় ক্র্যাক টুলস, যেহেতু ক্র্যাক মানে কি, তার কোন একটা ফাংশনালিটি বা কোন একটা পোর্শন ভেঙে নষ্ট করে ফেলা, ওই অংশটা পাল্টে ফেলেছে বলেই আপনার কাছে টাকা পয়সা বা লাইসেন্স চাচ্ছে না, সে পেইড টুলস কিন্তু লাইসেন্স চাচ্ছে না। কেন? কারণ ওই ফাংশনটা নষ্ট করে ফেলেছে কেউ। ইস্যু যেটা হয়, যেহেতু ফাংশন নষ্ট করেছে, এজন্য অ্যাপ্লিকেশন যেটা, প্রোগ্রাম যেটা, সে অনেক সময় আনস্টেবল হয়ে যায়, তার কিছু কিছু ফাংশনালিটি কাজ করে না। স্ক্যান দিলে দেখা যাচ্ছে স্ক্যান শেষ হচ্ছে না, কোনো একটা পোর্শনে গিয়ে আটকে থাকছে। এরকম মাল্টিপল ইস্যুস তৈরি হয়। তো এই জন্য আমার দরকার কি, ঝামেলা দিয়ে নিয়ে মানে খাল কেটে কুমির আনার কি দরকার? এমনিতেই
আহ, কত ঝামেলা। তো অটোমেটেড স্ক্যান যদি আমার দরকার পড়ে, ওয়াস্প জ্যাব ব্যবহার করতে পারি, বা এই ধরনের আরো ফ্রি স্ক্যানার যেগুলো আছে ওপেন সোর্স প্লাস ফ্রি, সেগুলো ব্যবহার করতে পারি। হয়তো কমার্শিয়াল টুলস এর মতো এত 100% রেজাল্ট পাবো না, কিন্তু 70 থেকে 80% ইমপ্রুভমেন্ট আমার হবে। হ্যাঁ, 100% না হোক, 70% ইমপ্রুভমেন্ট যদি হয় সেটাও তো বেটার, তাই না? অনেক বেটার। আচ্ছা, ওকে, এবার অটোমেটেড স্ক্যানারের থেকে এবং অন্যান্য যে কমার্শিয়াল অটোমেটেড স্ক্যানার, তাদের মেকানিজমও সেম, অধিকাংশই সেম। জাস্ট যাবেন, টার্গেটের ইউআরএল বা আইপি অ্যাড্রেস গুলো দিবেন এবং সে একাই স্ক্যান করা শুরু করবে। যা যা ইস্যু পাবে দেখাতে থাকবে যে এইরকম এরকম ইস্যু পেয়েছি। আচ্ছা, এটা গেল ওয়েবের অ্যাসেসমেন্টের কথা। এবার যাব ম্যানুয়াল টেস্টিং এর জন্য আমাদের একটা টুলস দরকার। এটা হলো বার্ব সুইট। ওয়েব অ্যাপ্লিকেশন বার্ব সুইট অলরেডি আমাদের দুই জায়গাতেই সেট আপ করা। আমাদের চাইলে আপনাদের উইন্ডোজও আলাদা করে সেট আপ করতে পারেন, মানে ও যে শুধুই লিনাক্স ডিপেন্ডেন্ট এমন না। ওকে, আই ডিক্লাইন। কি ব্যাপার, রান হচ্ছে না? ওকে, আমি ডিক্লাইন দিয়েছি এজন্য চলে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, প্রথমবার রান করছি এটাতে, সেট আপের পরে বারসুইট রান করা হয়নি। ওকে, এখানে টেম্পোরারি প্রজেক্ট আকারে রান করতে হবে। ওয়াস্প জ্যাব যেরকম আমাদের সেশন সেভ করে রাখতে দেয়, বারসুইটের কমিউনিটি এডিশনে আছে, ও সেশন সেভ করে রাখতে দেয় না। ওর যে প্রিমিয়াম এডিশন প্রফেশনাল, মাত্র $450 দাম পার ইয়ার, অর্থাৎ প্রতি বছর $450 করে দিতে হয় ওর প্রফেশনাল এডিশনটার জন্য। যাই হোক, ওটাতে হচ্ছে আপনার প্রজেক্ট আকারে আপনার যা যা কাজ করছেন একটা ফাইল হোল্ডার আকারে সেভ করে রাখতে পারবেন। দরকার নেই আমরা ম্যানুয়াল টেস্টিং যখন উদ্দেশ্য, বার্ব সুইটটা ব্যবহার করতে পারি। এবং বিষয় হলো বার্ব সুইটটা খুবই শক্তিশালী একটা টুলস। এখনো মানুষজন মাঝে মধ্যে দেখি সেই মানধাতার আমলের হ্যাক বার এটা নিয়ে টানা হেচড়া করে। হ্যাঁ, ভাবে যে ওইটাই একমাত্র ভালো টুলস, কিন্তু মানুষ বুঝতে চেষ্টা করে না যে হ্যাক বার মানে বাচ্চা শিশু বার্ব সুইটের কাছে। বার্ব সুইটের ক্যাপাসিটি অনেক বেশি এবং হিউজ রেঞ্জের কাজ সে করতে পারে। একবার একটা কিছু সামান্য কিছু পেলোড কালেকশন ছাড়া তার কাছে আর কিছু নেই। কিন্তু মানুষ এই বিষয়টা রিয়েলাইজ করতে চায় না বা রিয়েলাইজ করে না। যাই হোক, তো বার্ব সুইটের অনেক ক্যাপাসিটি আছে, কয়েকটা নিয়ে আলোচনা করি। ফার্স্টে হচ্ছে প্রক্সি। না, প্রক্সি দেওয়ার আগে ডিসপ্লেটা পাল্টে নেই, কারণ এত ছোট ফন্ট আমি নিজেই চোখে দেখি না। ডিসপ্লে
হলো। ওকে, তো এই যে প্রক্সি ট্যাব, হ্যাঁ, ওর কাজই হচ্ছে আমাদের ডাটার মিডল ম্যান হয়ে বসা। মিডল ম্যান জিনিসটা কি? মিডল ম্যান জিনিসটা কি? মিডল ম্যান জিনিসটার কনসেপ্ট হচ্ছে, আচ্ছা তার আগে কনফিগারেশনটা দেখে। একটা সময় ছিল বার্ব সুইটকে আমাদের ব্রাউজার, মূল যে ব্রাউজার এর সাথে ম্যানুয়ালি কনফিগার করা লাগতো। হ্যাঁ, অনেক ঝামেলা, অনেক হ্যাসেলের বিষয় ছিল, বারবার কনফিগারেশন করো, বন্ধ করো, অনেক পেইন। তো বার্ব সুইট এখন যেটা করেছে, ওর বিল্ট ইন ওর সাথেই একটা ক্রোমিয়াম ব্রাউজার দেয়। খুবই ভালো টুলস এবং খুব স্টেবল। আমাদের যখন টেস্টিং করা দরকার, আমরা ওর বিল্ট ইন এই ব্রাউজারটা ব্যবহার করতে পারি, এক্সট্রা কিচ্ছু কনফিগার কিচ্ছু দরকার নেই। ঠিক আছে, একদম পানির মতো সহজ প্রসেস। তো ইন্টারসেপ্টটাকে অফ করে কাহিনীটা বোঝাই যে হয়টা কি। নর্মালি আমি যদি একটা সাইটে যাই, টেস্ট php.com, তো মনে করুন এখানে লগ ইনের অপশন থাকছে, আমি যে এখানে বলছি ইউজার নেম টেস্ট, আর পাসওয়ার্ডও দিতে বলছে কি টেস্ট, আমি টেস্ট না দিয়ে 1 2 3 4 দিলাম। লগ ইনে যদি ক্লিক করি, কি হচ্ছে, আমার এই রিকোয়েস্টটা সার্ভারে যাচ্ছে, এই টেস্ট পেজে সার্ভারে যাচ্ছে, সেখান থেকে এই এইচটিএমএল পেজটা রিপ্লাইতে আসছে, শেষ এতটুকুই। কিন্তু পিছনে যে কি কি ঘটছে, কি কি ডাটা পাস হচ্ছে, কিচ্ছু আমি দেখতে পাচ্ছি না। এই জায়গাটাতে আসে ভার্ব সুইটের এই প্রক্সি অপশনটা। এবার যদি আমি ইন্টারসেপ্টটা অন করে দেই, আবার এখানে দিলাম ইউজার নেম টেস্ট, পাসওয়ার্ড কি হলো, পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 2 3 4, লগ ইনে ক্লিক করি, এটা কি আগে কিন্তু এবার সার্ভারে যাবে না, এই ব্রাউজার থেকে রিকোয়েস্টটা বের হবে। আমি লগ ইন বাটনে ক্লিক করলাম, ব্রাউজার থেকে বের হয়ে আমার সেকেন্ড যে টুলস বার্ব সুইট সেইখানে ধরা পড়লো, সেখানে আটকে গিয়েছে। যদি আমি এখান থেকে ফরওয়ার্ডে ক্লিক করি, তবেই এই রিকোয়েস্টটা বা এই টেস্ট পিএইচপির সার্ভারে যাবে। যদি ফরওয়ার্ডে ক্লিক না করি, এটা সার্ভারে যাবে না। ঠিক আছে, আমরা তো ব্যাকগ্রাউন্ডে আমাদের এই অ্যাপ্লিকেশন কি কি কমিউনিকেশন করছে সেইটা হচ্ছে এই পার্টটা। ওকে, কি কি ভ্যালু যাচ্ছে, আমাদের পোস্ট মেথডে ডাটা যাচ্ছে, কোথায় যাচ্ছে, ইউজার ইনফো ডট পিএইচপি এই ফাইলের কাছে আমাদের ডাটা যাচ্ছে। কি কি ডাটা যাচ্ছে, আমি টেস্ট দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি 1 2 3 4, আমার কি কুকি ভ্যালু যাচ্ছে, ইউজার এজেন্ট, হ্যাঁ, এই সবগুলো একসাথে। ফক্সি প্রক্সি হচ্ছে এক্সটেনশন। ফক্সি প্রক্সি আমাদের কি করা লাগে, আমাদের যে এখানে যে বিল্ট ইন ফায়ারফক্স বা অন্য ব্রাউজারে ফক্সি প্রক্সি সেট আপ করে বার্ব সুইটকে সেই অ্যাড্রেস নিয়ে দেওয়া লাগতো। আরেক হ্যাসেল দরকারই তো নাই আমার ফক্সি প্রক্সি, আমার ওর সাথেই বিল্ট ইন ব্রাউজার আছে, এইখানে রিকোয়েস্ট দিব, বার্ব সুইটে ধরা পড়বে, আমার আর কিচ্ছু কনফিগার করার দরকার নেই। তো এটা সহজ না? কি দরকার অযথা হ্যাসেলে যাওয়ার? ওকে, আচ্ছা, তো জিনিসটা সরি ধরা পড়ছে। আবার আমি যদি রাইট বাটন ক্লিক করি, মাল্টিপল কাজ করা যায়। একটা সিম্পল টুলস, যেমন আমি যদি চেঞ্জ রিকোয়েস্ট মেথডে ক্লিক করি, কি করবে, এটাকে গেট মেথডে পাল্টে দিবে। পাল্টে দিলে জিনিসটা কেমন হয় সেটা পাঠাতে পারি। ফরওয়ার্ডে ক্লিক করলে এই গেট মেথড আকারে সার্ভারে যাবে। আবার রিকোয়েস্ট মেথড চেঞ্জ করে দেই, এটা কেন দরকার পড়ে, অনেক সময় অনেক উইকনেস দেখা যায় যে গেট মেথডে ডাটা যাচ্ছিল, আমি এটাকে পাল্টে পোস্ট মেথড করে দিলাম, দেখা যাচ্ছে আমি একটা সার্ভারে কিছু একটা মাথা নষ্ট করে কিছু একটা ইরর পেতে পারি, অথবা কোনো একটা উইকনেস পেয়ে যেতে পারি, ডিপেন্ড করে, কিন্তু জিনিসটা ইন্টারেস্টিং কাজ করে। আচ্ছা, এরপর
আচ্ছা, এটা ফরওয়ার্ডে দিব, তার আগে একটা জিনিস ক্লিক করি, ডু ইন্টারসেপ্ট রেসপন্স টু দিস রিকোয়েস্ট, এই যে অপশনটা, এটা যদি ক্লিক করি তাহলে কি হবে? আগে যদি আমি শুধু ফরওয়ার্ডে ক্লিক করতাম, কি হতো, এটা টেস্ট পিএইচপির সার্ভারে চলে যেত এবং এই সার্ভার থেকে যে রিপ্লাই আসছে সেটা আমার ব্রাউজারে শো করতো। কিন্তু আমি যখন এখানে রাইট বাটনে ক্লিক করে বলে দিয়েছি যে তুমি এইটার রেসপন্স যে আসবে সার্ভার থেকে, এটা তুমি আগে ব্রাউজারে দেখাইও না, আগে তুমি আমার কাছে ধরা পড়বে, আমার এখানে আসবে, ফরওয়ার্ড দিই, এই যে দেখো 302 ফাউন্ড, মাস্ট লগ ইন, এই যে রিকোয়েস্ট যাচ্ছে, রিকোয়েস্ট, এই যে রিকোয়েস্ট সবগুলো গেলো, ব্যাকগ্রাউন্ডে এরকম 2-3টা রিকোয়েস্ট আমাদের যায়। আচ্ছা, রেসপন্স মনে হয় মাঝখানে কোনো একটা ধরা পড়েছে, আমি খেয়াল করিনি। আচ্ছা, আবার দেই আমরা, এবার দেবো এক্স, পাসওয়ার্ড হচ্ছে ওয়াই, লগ ইন, ডু ইন্টারসেপ্ট রেসপন্স টু দিস রিকোয়েস্ট, ফরওয়ার্ড দেই। হ্যাঁ, এই যে সার্ভার থেকে এই 302 রিডাইরেক্ট করার একটা রেসপন্স এসেছে। তো এইটা আমার ব্রাউজার দেখুন এখনো লোড হচ্ছে, ব্রাউজারে ধরা আসেনি, আগে এইটা আমার এইখানে এসেছে। আমি যদি এটা ড্রপ করে দিই তাহলে আমার ব্রাউজারে আর শো করবে না, সার্ভারে এই রিপ্লাইটা পাঠিয়ে দিয়েছে, ফরওয়ার্ড করলাম, এরপরে এটা আমার এখানে নিয়ে আসলো, লগ ইন পেজে রিকোয়েস্ট যাচ্ছে, মানে ব্যাকগ্রাউন্ডে যত কমিউনিকেশন হয়, যা যা ডাটা পাস হয়, খুব সুন্দরভাবে দেখা যায়। ওকে, আবার শুনুন, আরেকটা বিষয় হচ্ছে এইচটিটিপি হিস্টোরি, যেটা এখানে হিস্টোরিতে থেকে যায় যে আবার কোন রিকোয়েস্ট পাঠিয়েছি, কখন কোন রিকোয়েস্ট গিয়েছে। আমি এই লাস্ট রিকোয়েস্ট গিয়েছে আমার এটা ইউজার ইনফো ডট পিএইচপি। কাহিনী হলো, এই ইন্টারসেপ্ট যখন করছি সেখানেও রাইট বাটন ক্লিক করতে পারি, অথবা হিস্টোরিতে এখানেও রাইট বাটন ক্লিক করলে এটারে আরো কয়েকটা টুলস এর ভিতরে পাঠানো যায়। বারসুইট নিজে একটা টুলস, ওর সাথে আরো অনেকগুলো টুলস অ্যাড করা। ওকে, তো রিপিটারটা আমাদের অনেক বেশি কাজে লাগবে, এটা নিয়ে দেখাই। আরেকটা কাজে লাগবে ইন্ট্রুডার, তো ইন্ট্রুডারটা নিয়ে আজকে না আরেকটা দিন পাসওয়ার্ড অ্যাটাকের আলোচনা করব, তখন ইন্ট্রোডাক্টর এক্সাম্পল দেখাবো, যেমন তখন হাতে কলমে আরেকটা ভালো এক্সাম্পল দেখাবো। এবং এই ইন্ট্রোডাক্টরটা মাল্টিপারপাস, বলে দিয়ে যে শুধু পাসওয়ার্ড অ্যাটাকই করা যায় তা না, হ্যাঁ আরো বিভিন্ন ক্যাটাগরি কাজ করা যায়, এবং খুবই চমৎকার একটা জিনিস। একবার এক্সাম্পলটা বুঝে গেলে দেখবেন শুধু ওকেই ব্যবহার করতে মন চাইবে। আচ্ছা, তো রিপিটারে আসি, রিপিটারের কাজ কি? রিপিটার জিনিসটা একটু আগে ইন্টারসেপ্ট কি করতে হচ্ছিল, ইন্টারসেপ্ট রিকোয়েস্ট দাও, ইন্টারসেপ্ট করো, ফরওয়ার্ড করো, আবার রিপ্লাই আসলে ব্রাউজারে এসে দেখো কি রিপ্লাই এসেছে। হুম, একটু হ্যাসেল হয়ে যাচ্ছে, তাই না? তো আমার যদি মনে হয় যে না, আমি একটু রিয়েল টাইমে যদি দেখতে পারতাম যে আমি এখানে ইউজার নেম এক্স দিয়েছি, পাসওয়ার্ড ওয়াই এর জায়গায় 1 2 3 4 দিলাম, এটা সেন্ড করব, সাথে সাথে সার্ভার থেকে যে রেসপন্সটা, হ্যাঁ এটা চলে আসবে, পাশাপাশি দেখা যায়। এবং আরো সুবিধা হচ্ছে, ওরে যে রেন্ডার একটা অপশন আছে, যদি ক্লিক করেন আর এই পেজে, মানে ব্রাউজারে কেমন দেখাতো এই রিকোয়েস্টটা গেলে, সেই অংশটাও এখানে দেখাতে থাকবে। ইউ মাস্ট লগ ইন সামথিং বলছে এরকম। আচ্ছা, তো এখানে যে রিডাইরেক্ট যেহেতু চাচ্ছে, ফলো রিডাইরেকশনে ক্লিক করি, এই যে লগ ইন পেজপিতে যাচ্ছে রিকোয়েস্ট, সেইখানে এমন একটা পেজ দেখাচ্ছে। এখানে বাটন বাটন ক্লিক করলে কাজ করবে না সত্য, কিন্তু রেসপন্স যেটা সেটাও আমার এখানে শো করছে, এবং এটা খুবই কাজে লাগে। কারণ কি, অনেক সময় অনেক উইকনেস, যেমন এক্সএসএস, গতদিন যা বলছিলাম, ওর পেলোড হয়তো এক্সিকিউট হচ্ছে না, কিন্তু আপনি যে ভ্যালুটা দিচ্ছেন সেটা কোথায় যাচ্ছে, কোথায় পাস হচ্ছে। হুম, তো এগুলো অনেক সময় দেখা যায় যে আপনার ব্রাউজারের এই পেজ বা বডিতে কিছুই দেখাচ্ছে না, কোনো ইন্ডিকেশন নাই, কিন্তু এই যে এইচটিএমএল, এই এইচটিটিপি যে রিকোয়েস্ট যাচ্ছে বা এই যে রেসপন্স আসছে, এই জায়গা থেকে অনেক সময় ওই ডাটাগুলো রিফ্লেক্ট করে বা এই ডাটাগুলো দেখাতে থাকে। ওকে, আচ্ছা, এরপর আর
আরো কিছু ফিচার্স আছে, যেমন যেমন ডিকোডার। সাপোজ আমি এখানে কোন একটা ভ্যালু পেয়েছি, বেস 64 বা ইউআরএল কিছু তো একটা এনকোড করা, মনে করুন এইভাবে লেখা। সাপোজ এমন কিছু একটা লেখা, এইটার আমি এটা এনকোড করে লেখা ডিকোড করতে চাচ্ছি, বা ডিকোড জিনিস আমি এনকোড করতে চাচ্ছি, এটা ডিকোডারে পাঠাবো। ডিকোডারে পাঠালে কি হয়, যদি এনকোডেড থাকে হাইলাইট করে আমি ডিকোড দিতে পারি। এটা অবশ্য আমার প্লেইন টেক্সট আছে, আমি এনকোডে যদি ক্লিক করি ইউআরএল বা বেস 64 এনকোড দিলাম, এই যে বেস 64 লেখাটা পাল্টে গেল। যদি এটা, তো সুবিধা কি, অনেক হ্যান্ডি। অনলাইনে অবশ্যই আমাদের অনেক টুলস আছে যারা ইউআরএল এনকোড, বেস 64 এনকোড বা এই টাইপের এনকোড ডিকোডের কাজ করে দিবে বা করতে পারে। ঠিক আছে, অবশ্যই হ্যান্ডি, কিন্তু বার্ডসুইটে বিল্ট ইন ওর সাথেই দেওয়া আছে। আবার একটা হচ্ছে স্মার্ট ডিকোড অপশন আছে, কিছু একটা হাইলাইট করলাম, আমি জানি না এটা কি ধরনের এনকোডিং ফলো করছে, আমি স্মার্ট ডিকোড দিলাম, সে একাই ডিটেক্ট করে, আচ্ছা ডিকোড অ্যাজ প্লেন দেই, ওকে, ডিকোড অ্যাজ বেস 64। স্মার্ট ডিকোড দিলে যেটা হয়, আমার এখানে হয়নি মনে হয় প্রথমবার, এটা দিলে হতো, একাই ডিটেক্ট করবে কি ধরনের এনকোডিং ব্যবহার করছে, এরপর শো করবে। আচ্ছা, কম্পেয়ারের কাজটা সুন্দর, যে মাঝে মধ্যে এমন যদি হয় যে আমি পরপর দুইটা রিকোয়েস্ট পাঠিয়েছি, এই একটা রিকোয়েস্ট সেন্ড টু কম্পেয়ারার, হ্যাঁ, আমি আরেকটা পাঠালাম, এটাও সেন্ড টু কম্পেয়ারার। যদি দেই যে পরপর দুইটা রিকোয়েস্ট পাঠিয়েছি, দুইটার কোথাও কোনো চেঞ্জেস আছে কিনা, যদি কম্পেয়ার দেই ওয়ার্ডস, দেখুন পাশাপাশি শো করছে যে কোনোটার কোনো লেখায় পাল্টেছে কিনা। এখানে শুধু কানেকশন ক্লোজ লেখা ছিল লাস্ট লাইন, আর এখানে কন্টেন্ট লেংথ 16 দেখা, হ্যাঁ, একটা ওয়ার্ডে চেঞ্জেস আছে, হাইলাইট করে দিয়েছে যে দুইটা ভিন্ন জিনিস, ভিন্ন রকমের। ওকে, এক্সটেনশনটা ভালো। এক্সটেনশনে যেটা হয় যে অধিকাংশই পেইড, একটু আগে জ্যাপে যেরকম দেখলাম যে মাল্টিপল প্লাগ ইন সেট আপ করা যায়, বারসুইটে এরকম প্লাগ ইন আছে, কিছু আছে ওই বারসুইটে প্রফেশনাল লাগবে, যেমন রিকোয়ার্স বারসুইট প্রফেশনাল। 403 বাইপাস আর যদি দিই, এটা কি হবে, বারসুইটে প্রফেশনাল থাকলে তখন এই প্লাগ ইনটা ইনস্টল করতে পারবেন, একদমই সহজ, জাস্ট সিলেক্ট করবেন আর এই ইনস্টলে ক্লিক করবেন। এটার ক্ষেত্রে মনে করুন অ্যাড কাস্টম হেডার, এর জন্য বার প্রো দরকার নেই, নিচে আসবো, এই যে ইনস্টল বাটনটা দেখুন এনাবল দেখাচ্ছে, ক্লিক করব, এটা ইনস্টল হয়ে যাবে এই প্লাগইনটা। তবে খুব বেশি প্লাগইন এখানে অ্যাড করেন না, কারণ এটা ওই যে এখানে একটা প্যারামিটার আছে, হ্যাঁ, টোটাল এস্টিমেটেড সিস্টেম ইম্প্যাক্ট দেখা, কি পরিমাণ সিস্টেম রিসোর্স ব্যবহার হবে তার একটা আইডিয়া পাবেন এখানে। সিস্টেম ইউজেস বেড়ে যাবে অনেক যদি আমরা বেশি প্লাগইন দিতে থাকি। ওকে, কোলাবোরেটরটা হচ্ছে এটা জাস্ট বিজ্ঞাপনের জন্য দিয়ে রেখেছে, প্রফেশনাল ফিচার্স এখানে আমাদের দিবে না। আর এরপরে ড্যাশবোর্ড, যেটা এটাও মূলত তাদের বিজ্ঞাপনের স্বার্থে দিয়ে রাখা, যে প্রফেশনাল এডিশনটার যদি কেউ পারচেস করে কি হয়, এই যে নিউ স্ক্যান অপশনটা দেখুন এখানে আমাদের ডিজেবল হয়ে আছে বাটনটা, ওরও অটোমেটেড স্ক্যানারটাও একই রকম ফিচার্স, নিউ স্ক্যানে ক্লিক করবেন, টার্গেট অ্যাড্রেস দিবেন, স্ক্যান দিবেন, এরকম বিভিন্ন, যেমন এক্সএসএস উইকনেস যদি সে পায়, হ্যাঁ, কি করবে, স্ক্যান করে এইভাবে আউটপুট দেখাবে। এখানে জাস্ট ডেমো দেয়া, যাতে মানুষ কি বলে আকৃষ্ট হয়ে তাদের লাইসেন্স টুলসটা কিনে থাকে। এখানে ইস্যু ব্যাকগ্রাউন্ড বলে দিবে, রেমেডিয়েশন রেফারেন্স সব বলবে। জ্যাপে যেরকম রিকোয়েস্ট রেসপন্স দেখাচ্ছিল যে কোন এইচটিটিপি রিকোয়েস্টের বদলে কি রেসপন্স এসেছে, হুম, এখানেও সেম জিনিস করে। তো আপনার জন্য প্রুফ হিসেবে কাজে লাগে, আপনি ক্লায়েন্টকে প্রুফ দেখাতে পারেন যে হ্যাঁ, আর এই উইকনেস আছে, এটার বিপরীতে এই ধরনের রিকোয়েস্ট রেসপন্স এসেছিল।
ওকে, আর লার্ন ট্যাবটাতে অলরেডি গতদিন দেখিয়েছি যে ভর্টসুইগারের যে একাডেমি আছে ওখানে বিশাল বড় হচ্ছে লিস্ট আছে, অনেক ধরনের ল্যাব সেখানে দেয়া, ওইটারই রেফারেন্স এখানে দিয়ে রেখেছে। যদি চান সেটাও ফলো করতে পারেন, এবং আমার পরামর্শ আবারও দিব যে ল্যাবগুলো সেখান থেকে দেখে দেখে সলভ করুন, আইডিয়া হবে অনেক। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রক্সি সেটিংস এর একটা বিষয় আছে। নর্মালি প্রক্সিতে ইন্টারফেস যেটা 8080, আমাদের লোকাল হোস্টের 8080 পোর্টে সে লিসেন করতে থাকে। ওকে, ভার্সুইটে এই যে দিচ্ছি, এই রিকোয়েস্টটা বের হয়ে এখান থেকে একটা রিকোয়েস্ট দিলাম, এটা বের হয়ে কি হচ্ছে, আমার কম্পিউটার 8080 যে পোর্ট সেইখানে এসে আটকা পড়ছে। ঠিক আছে, সেই আটকাটাই মূলত এই ইন্টারসেপ্ট অংশে আমি দেখতে পাই। ইন্টারসেপ্ট অংশে আসলে দেখতে পাচ্ছি। একটু আগে কে যেন একটা কোশ্চেন করছিলেন, 80 লোকাল হোস্ট 8080 বলতে মূলত এটাকে বুঝিয়ে থাকে। ওকে, এই আমাদের বার্ব সুইটের আলোচনা। পরে ক্লাসগুলোতে আরো মাঝে মধ্যে বার্ব সুইট আমরা ইউটিলাইজ করব, বিভিন্ন টেস্টে আরো দেখতে দেখতে আপনাদের একটা অভিজ্ঞতা হবে। নিজেরাও বার্ব সুইটটা একটু রান করে এক্সপ্লোর করতে পারেন যে কি কি ফাংশনালিটি আছে, কোথা থেকে কি কি তৈরি করা যায়, কি ব্যবহার করা যায়। তো আমরা কালি দিয়ে রান করতে পারবো না? হ্যাঁ, বুঝিনি। স্যার এটা আমরা কালি দিয়ে রান করতে পারবো কিনা এটা জিজ্ঞাসা করছি না। আচ্ছা হ্যাঁ, বার্ডসুইট কাল লিনাক্সে অলরেডি ইনস্টল করা, যদি মন চায় যে না আমি কাল লিনাক্সে না উইন্ডোজে রান করবো, সেটাও করতে পারে। ম্যানুয়াল টেস্টিং এর জন্য প্রায় সময় দেখা যায় যে এক বার্ডসুইটই এনাফ। উইন্ডোজে বার্ডসুইট সেট আপ করে, বাগ হান্টিং এ অনেক বাগ হান্টার আছে যে সরাসরি উইন্ডোজে বার্ডসুইট সেট আপ করে এটা দিয়েই রান করতে থাকে, তাদের আর আলাদা করে লিনাক্স রানের দরকার পড়ে না সব খুব বেশি। ওই মাঝে মধ্যে যেমন কিছু টুলস আমরা যেমন রান করেছিলাম এনুমারেশন, ওই রকম সিনারিওতে দরকার লিনাক্স। আদারওয়াইজ ম্যানুয়াল টেস্টিং এর জন্য এক বার্ব সুইটই অনেক অনেক কাজ করে দিতে পারে। কিন্তু স্যার রান করলে কি ভিপিএন রান বুঝিনি। উইন্ডোজে যদি এটা রান করে তাহলে কি ভিপিএন রান করার লাগে? ওই ট্রাই হ্যাকমির ভিপিএন? না, উইন্ডোজেই তো ভিপিএন নামানো আছে। আমার মাইক্রোফোনটাই মনে হয় একটু ইস্যু, মানে অস্পষ্ট, আমি আসলে পুরোটা বুঝিনি, চ্যাটে বলতে পারেন। উনি বলতেছে যে উইন্ডোজে যদি এটা ইউজ করা হয় সেটার জন্য কি ভিপিএন ইউজ করতে হবে কিনা। না না, উইন্ডোজে এটার জন্য ভিপিএন এর কিছু নেই। যদি ট্রাই হ্যাকমি ল্যাব সলভ করতে চান বার্ব সুইট দিয়ে, তখন আপনার উইন্ডোজে ওপেন ভিপিএন সফটওয়্যারটা দরকার পড়বে। স্যার আমি হচ্ছে আজকে লেট করছি তো অ্যাটেন্ডেন্সটা পাই নাই। আচ্ছা আচ্ছা, মেসেঞ্জারে তিনজন লেখছে 27, 37 আর 35 দিকে। স্যার আমি 26। ভাই 8ও আছি ভাই 8। আগের জন কত বললেন? স্যার আমি 26 আর হচ্ছে লাস্ট ক্লাসেও ছিলাম। হ্যাঁ হ্যাঁ, 27 27 আছে। আচ্ছা, হ্যাঁ, এরপর খুব বাফারিং করতেছে, মেসেজ দিচ্ছে। ভাইয়া 25 ও আছে। 8 আছি ভাইয়া।
ওকে, আর কেউ বাকি আছেন? 37. 37? Yes. 37 কিভাবে কি? হাউ? আপনি তো দীর্ঘদিন ক্লাসই করেন, আপনি শিওর 37? কিন্তু 37ই লেখছে। তো একজন গ্রুপে 35 বলছে আর একজন হচ্ছে যে 37 বলছে। 35 এরটা নেওয়া যায়, 37 কখনো ক্লাস করে না, ওনার সাথে একটু কথা বলা দরকার যে ঘটনা কি, উনি দীর্ঘদিন ধরে নাই শুরু থেকে। ওকে, যাই হোক, আর কেউ বাকি? তার নাম হচ্ছে স্টালিন। উনি 27, হ্যাঁ আমি ওনাটা দিয়েছি, উনি 27। তার নাম হচ্ছে রাতনম, যে 37 লেখছে। রাতনম নামে কেউ। না, আমার এখানে রেকর্ডে নাই। আচ্ছা, আর কেউ? ওকে, স্যার, হ্যাঁ বল। আপনাদের প্র্যাকটিসের কি অবস্থা, একটু আপনাদের ফিডব্যাক দেন, একটু জানা দরকার স্যার আমি প্র্যাকটিস গুলো কেমন চলছে। অ্যাক্সেসের 5 মিনিট করছি সলভ করছি। আর একাডেমি কোর্সে যারা শুনতে পাচ্ছি না, কিচ্ছু শুনতে পাচ্ছি না, একটু জোরে বলেন। স্যার টাই হ্যাকমির অ্যাক্সেসেস ল্যাবটা সলভ করছি আচ্ছা আচ্ছা, ভেরি গুড, Same, same. ভেরি আর গুড। পোস্ট ওয়েদারের অ্যাক্সেসেস এর 4-5টা সলভ করছি। মেথডি লজিক্যাল একটু দেখছি, আর হচ্ছে কিছু ওয়েব পড়া পড়ছি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আর আরেকটা কাজ করবেন, ল্যাব সলভের পাশাপাশি যদি একটু বাসায় ফ্রি সময় থাকে, ওই যে বাগ হান্টিং এর যে টার্গেট গুলো না, আমরা যাদের উপর এনুমারেশন করলাম, একটা যে কোনো একটা টার্গেট নিয়ে এনুমারেশন করে ওর উপরে মানে এক্সএসএস এর যেটা শিখেছেন, যে কনসেপ্টটা ল্যাব থেকে যেটা শিখলেন, যেটা যেই টুলস বা পেলোড রান করা শিখলেন, ওইটা এক্সিকিউট করতে থাকবেন। এতে করে যেটা হবে, বাগ হান্টিং এর উপরে আপনার কনফিডেন্সটা বাড়বে এবং রিয়েল লাইফের অ্যাপ্লিকেশনের সাথে আপনার পরিচিতি বা আইডিয়াটা বাড়বে যে আচ্ছা এই অ্যাপ্লিকেশনে ইনপুট দিলে সে এইভাবে রেসপন্স করে। ওকে, এটা একটু সময় ওদিকে অ্যালোকেট করবেন। স্যার আপনি যে টুলস দেখাইছিলেন সাবডোমেন এনুমেরেশনের, ওইটা করা হয়েছিল, একটা ফাইলে লিস্ট করছিলাম একটা টার্গেট সিলেক্ট করে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। এবার ওই যে যে তথ্যগুলো পেয়েছেন, যে সাবডোমেইন বা ডিরেক্টরি, ওদের উপর গিয়ে বসে বসে এক্সেসেস ট্রাই করবেন, বা পরের ক্লাসগুলোতে যে উইকনেস গুলো দেখাবো। ওকে, মানে ল্যাবে নতুন নতুন আরো আইডিয়া পাবেন যে এই উইকনেসটা কিভাবে অ্যাটাক করা যায়। ওকে, আর অ্যাপ্লাই এর জন্য তাতে কারণ নাকি অনেকেই ল্যাবে অনেক সলভ করে ঠিক আছে, কিন্তু রিয়েল লাইফে করতে দিলে কনফিডেন্স পায় না, হুম, হাত পা কাঁপা কাঁপি লেগে যায়। তো এইটা করা যাবে না, কারণ আপনি তো ল্যাবে শিখছেন, এমন না যে আপনি জানেন না বা একদমই পারেন না। Okay? তো জড়তা কাটানোর জন্য রিয়েল যে টার্গেট সেখানে গিয়ে ইমপ্লিমেন্ট করবেন। স্যার আরেকটা বিষয় স্যার, হ্যাঁ, জবের বিষয় যদি বলতেন স্যার, আপনি তো যেহেতু জব করেন, যে আমরা ফ্রেশার হিসেবে কি কি স্কিল থাকলে জবের জন্য অ্যাপ্লাই করতে পারি? আচ্ছা, জবের ক্ষেত্রে বাংলাদেশে মূলত দুইটা স্ট্রিম, মানে আমার অভিজ্ঞতায় দেখেছি, ও আপনার অভিজ্ঞতা বা অন্যদের অভিজ্ঞতা অন্যরকম হতে পারে। একটা হচ্ছে অফেন্সিভ, অফেন্সিভের ভিতরে এই যে ভিএবিটি যেটা, হ্যাঁ, পেনিট্রেশন টেস্টিং যেটা, এইটাতে ফোকাস দেয় অনেক প্রতিষ্ঠানে, পেনিট্রেশন টেস্টার হিসেবে রিক্রুট করে থাকে। আর কিছু প্রতিষ্ঠান আছে যে ডিফেন্সিভ দিকে, ডিফেন্সিভের ভিতরে সক যেটা সিকিউরিটি অপারেশন সেন্টার, বা যে সিকিউরিটির যে ইভেন্ট হচ্ছে, লগ অ্যানালাইসিস বা ইনসিডেন্ট রেসপন্স, এই এই দিকটাতে
হায়ার করে থাকে। এই দুইটা মূল ক্যাটাগরি, যদিও সাইবার সিকিউরিটি মানে শুধু এই দুইটাই কিন্তু না, আরো অনেক কাজ আছে, কিন্তু বাংলাদেশ তো অনেক উন্নত রাষ্ট্র, তো এখানে এই দুইটা ছাড়া আসলে আহ, তেমন আমি ক্যাটাগরি দেখি না জবের ক্ষেত্রে। আর একটু সিনিয়র হলে তখন হচ্ছে গিয়ে ম্যানেজমেন্টের কাজ টাজ পাওয়া যায়। আর এন্ট্রি লেভেলে কাজের ক্ষেত্রে এই দুই ধরনের স্কিলে আবার আরেকটা বিষয় হচ্ছে অনেকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখতে চায়, মানে কাজ দিবে না এন্ট্রি লেভেলে, কথা হচ্ছে কাজ জব দিব না কিন্তু তোমার জবের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এগুলো প্যারাডক্স মতো না? তো এই প্রবলেম সমাধানের জন্য যেটা, এই যে বিভিন্ন বাগ হান্টিং এর চেষ্টা করছেন, বিভিন্ন হ্যাকিং ল্যাব সলভ করছেন, এগুলো তখন আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সমতুল্য হিসেবে, হ্যাঁ, উপস্থাপন করতে পারবেন। যে দেখুন আমি রিয়েল টার্গেট, রিয়েল কোনো ব্যাংক হয়তো এখনো সিকিউরিটি কোড টেস্ট করিনি, সত্য, কিন্তু আমি এই ধরনের এনভায়রনমেন্ট ল্যাব সলভ করার আইডিয়া আমার আছে। ওকে, এটাকে মানে পোর্টফোলিও হিসেবে উপস্থাপন করতে পারেন। আচ্ছা, লিঙ্ক পাবলিকলি পাবলিকলি দেওয়ার ক্ষেত্রে যদি আপনি টুলসটা, হ্যাঁ, যে টুলস বা প্রোগ্রামটা রান করছেন আপনি লোকালি যদি রান করেন, মানে আপনার নিজের কালি লিনাক্স এইখানে রান করছেন, আর আপনার উদ্দেশ্য হচ্ছে যারা পাবলিকলি আছে তারা যেন আপনার লোকালি কালি লিনাক্সে থাকা আইপিটা অ্যাক্সেস করতে পারে। তো এই সিনারিওতে যেটা করতে পারেন যে আপনার কম্পিউটারে আপনার বাসার নেটওয়ার্কের জন্য একটা স্ট্যাটিক পাবলিক আইপি অ্যাড্রেস নিতে পারেন। যারা বাসায় নেটের লাইন দেয় ওদের টাকা পয়সা কিছু ভালো অ্যামাউন্টের টাকা পয়সা নেয়, মাসে মাসে 1200 না 2500 এরকম প্যাকেজ আছে, দিলে তখন ওরা স্ট্যাটিক আইপি অ্যাড্রেস দেয়, মানে একটা ডেডিকেটেড পাবলিক আইপি অ্যাড্রেস দেয় আপনার জন্য। ওইটা যদি ব্যবহার করেন টুলসে বা প্রোগ্রামে, তখন পাবলিকলি সবাই অ্যাক্সেস করতে পারবে। এটা একটা। আরেকটা হচ্ছে ভিপিএস ব্যবহার করা, ক্লাউডে কম্পিউটার ভাড়া নেয়, ঠিক আছে? অল্প কিছু টাকা পয়সা নেবে, 400-500, ক্লাউডে আপনি কালি লিনাক্স রান করতে পারবেন। এটা কেমন, যেমন আমি যদি দেখাই, কালি, হ্যাঁ, ওই যে বিভিন্ন ভিপিএস সার্ভার আছে, মানে ওরা ওদের ক্লাউডে থাকা কালি লিনাক্স আপনাকে রান করতে দিবে। যে ট্রাই হ্যাক মিতে যেরকম দেখেন না, ট্রাই হ্যাক সাথে একটা বিল্ট ইন কি বলে অ্যাটাক বক্স দেয়, অ্যাটাক বক্স, ওটা কিন্তু ক্লাউডে রান হয়, এই কালি লিনাক্সের সার্ভারে রান হয়। যদিও সেখানে ওরা ইন্টারনেট কানেকশন রেস্ট্রিক্ট করে দেয়, কিন্তু এই যে এখানকার যে ভিপিএস গুলো দেখতে পাচ্ছেন গুগল সার্চে, তো এরা কি হবে, এরকম ক্লাউডে আপনাকে ভিপিএস কালি লিনাক্স রান করতে দিবে, টুলস টুলস রান করবেন সবই কালি লিনাক্সে, এবং এইখানে যে কালির যে আইপিটা হবে এটা পাবলিকলি অ্যাক্সেসিবল আইপি অ্যাড্রেস। ওকে, তো তখন দেখা যায় আপনার ওই যে গ্লোবালি সবাই যাতে অ্যাক্সেস করতে পারে এই ইস্যুটা সলভ হয়ে যায়। ওকে, আচ্ছা, যেমন এখানে ভিডিও পাবেন হাউ টু রান কালি লিনাক্স অন লিনাক্স ভিপিএস। ওকে, কিছু সেট আপও করা লাগে না, আগে থেকেই বানানো থাকে, খালি $4-5 পে করবেন আর ওরা অ্যাক্সেস দিয়ে দিবে, সিম্পল। ওকে, আজকে তাহলে আমাদের আলোচনা এ পর্যন্ত থাকুক। আপনারা বাসায় প্র্যাকটিস গুলো অব্যাহত রাখুন। আমরা নেক্সট দিন আরো কিছু উইকনেস নিয়ে আলোচনা করবো। ওকে, খুব বেশি দিন তো আর কোর্সের বাকি নেই, আর খুব বেশি দিন আপনাদের যন্ত্রণা দিবও না, এই অল্প কয়টা দিন একটু চেষ্টা করুন, কেমন? ওকে, আজকে এ পর্যন্তই। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।